এখন পিয়ার নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য আছে, তাদের এক ধরনের যৌক্তিকতা আছে, আমাদের পক্ষ থেকে এক ধরনের বক্তব্য আছে, বুঝের ভুল থাকতে পারে। আমরা এখনো পর্যন্ত মাঠের ধারণা, আপনি ধরেন বদিউল আলম মজুমদার সাহেব বক্তব্য দেখেন, পিয়ারের যে সমস্ত নেগেটিভ সাইডগুলো উনি বলেছেন। নির্বাচন ব্যবস্থা নিয়ে তো উনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে। আপনার প্রধান নির্বাচন কমিশনার পিয়ার সম্পর্কে কথা বলেছেন। আর বাংলা ভাষায় আমরা যেগুলি বুঝি রাজনৈতিক কর্মী হিসেবে, মাঠের কর্মী হিসেবে, আমরা বুঝি যে এই দেশের কিছু রাজনৈতিক দল আছে, যেই রাজনৈতিক দলগুলোর নেতা নির্ভর দল। সভাপতি আছে, সেক্রেটারি নেই, সেক্রেটারি আছে, সভাপতি নেই, অথবা সভাপতি থেকে শুরু করে 5 জন নেতা আছে, একজনের এলাকায় গ্রহণযোগ্যতা নাই, নির্বাচনে কেউ জিতে আসতে পারবে না। তাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, এমপি নিশ্চিত করার জন্য পিয়ার পদ্ধতিটা খুব জরুরি। কী ধরনের রোডম্যাপ আমি বুঝি নাই, কিছু ঘোষণাপত্র একটা না, স্বাভাবিক কার্যক্রম যে নির্বাচনের আগে আমরা কি কি করতে হয়, নির্বাচনের যে মানে এই তারিখের মধ্যে ব্যালট পেপারগুলো রেডি করব, মানে আমরা নির্বাচন কমিশন বলছে যে তারা এই নির্দিষ্ট টাইমের মধ্যে, সেটাই আমি বলছি যে এইগুলি তো তার আগে থেকেই করে আসছেন, সব সময় করে। হ্যাঁ, তো সেটারই একটা অংশ হিসেবে জাস্ট ঘোষণা দেওয়া আর কি, যে আমরা আছি, নির্বাচন কমিশন আগে কখনো ঘোষণা করে যায় নাই আর কি। রোডম্যাপ বলতে রোডম্যাপের স্পেসিফিক রোডম্যাপ থাকে, যে এতদিনের মধ্যে আমরা এই কাজটা করব, এতদিনের মধ্যে এই কাজটা সমাপ্ত হবে, এতদিনের মধ্যে এই হবে, এরপরে একটা তারিখ অলরেডি ঘোষণা হয়ে যায়, অথবা স্পেসিফিক্যালি বলে দেয়। এখানে তারা বলেছে যে আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনকে সামনে রেখে এখানে নির্দিষ্ট করে। জি, এটার বিষয়ে আমার কোনো বিতর্ক নেই। আপনি যে দ্বিতীয় অংশটা নিয়ে এসছেন সেটা হচ্ছে যে জামাত ইসলামী এবং এনসিপি, আরও 2-1টা দল আছে, তাদের কথা আপনি বলেন নাই। আপনার এলাকার একটা দল আছে, এলাকার দল দল তো জাতীয় রাজনৈতিক দল, দাবি দেওয়া নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দল, বিভিন্ন মত এবং পথের রাজনৈতিক দল, তাদের বিভিন্ন দাবি দেওয়া থাকবে, থাকাটাই স্বাভাবিক। এটা দোষের কিছু না। যদি দিন শেষে গিয়ে দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে যদি নিয়ে যেতে হয়, দেশকে যদি গণতান্ত্রিক গন্তব্যে পৌঁছতে হয়, তাহলে আজকে যারা মাঠে আছে তাদের সকলকেই একটা জায়গায় গিয়ে, অর্থাৎ গণতন্ত্র যাতে কোনো অবস্থায় হোঁচট না খায়, এটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠা লাভ করে, সেই সব জায়গায় সকল রাজনৈতিক দল, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল ময়দানে রয়েছে, তারা একমত হবে, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। বিএনপির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না, বিএনপির পক্ষ থেকে উদ্যোগ নেবে কেন? এটা তো বিএনপির বিষয় না। একটা বড় দল হিসেবে না, বিএনপির তো এটা ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক বিএনপির তো কিছু দাবি দেওয়া থাকতে পারে, বিএনপির তাদের ঐক্য জরুরি না? বিএনপির তো এখন তো ঐক্য জোটের বিষয় নেই। ঐক্য জরুরি কিনা? ঐক্য জরুরি তো অবশ্যই, সে ঐক্য জরুরি। এটা যারা ক্ষমতায় আছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, এটা তাদের দায়িত্ব। তারা আলোচনা করে কতটুকুন যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়, কতটুকুন যৌক্তিক না, আমি প্রশ্নটা বুঝাইতে পারিনি। মানে ফ্যাসিবাদ বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে, যে সমস্ত শক্তি আছে, তার মধ্যে যারা বেশি ক্ষমতাধর, তাদেরই তো দায়িত্ব সবাইকে ঐক্যবদ্ধ রাখা। একসাথে নির্বাচন করলেই যে ঐক্য নষ্ট হয় তা তো না। আমি আপনার বিরুদ্ধে নির্বাচন করলেই কি ঐক্য নষ্ট হবে? না না, সেটা তো আমি বলছি। এখন প্রশ্ন হচ্ছে সেই নির্বাচন, সেই জায়গাটা ঐক্যের জায়গাতে নেই। না না, এটা ঐক্যের জায়গাতে নেই, এটা বলা ঠিক হবে না। কারণ ঐক্যের জায়গা আছে। হ্যাঁ, অবশ্যই আমি এখনো মনে করি যে ঐক্যের জায়গাটা ঠিক আছে। আপনি মনে করছেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মৌলিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে ঐক্য তো অবশ্যই আছে। হ্যাঁ, সেইখানে মতের কিছু পার্থক্য থাকাটা, এটা অনৈক্যের বিষয় আমি মনে করি না। কারণ দাবি দেওয়া থাকতে পারে, দাবি দেওয়া তো বিএনপিরও আছে, দাবি দেওয়া তো বিএনপির ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সেক্ষেত্রে জামাত ইসলামীর দাবি থাকতে পারে, ইসলামী আন্দোলনের দাবি থাকতে পারে, এনসিপির দাবি থাকতে পারে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তাদের যে দাবি দেওয়াগুলো, এই দাবি দেওয়াগুলো নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া আছে কিনা। যেসব বিষয়ে দাবি করা হচ্ছে সেই সব বিষয়গুলো হঠাৎ করে এই জাতির সামনে উপস্থাপন করা, এটি নিয়ে কিছুটা ধূম্রজাল তৈরি হয়েছে। যেমন আপনি ধরেন পিআর ইস্যুটা, 6 মাস আগেও তো পিআর ইস্যুটা এরকম ছিল না সামনে। হঠাৎ করে নির্বাচনের একটা আবহ যখন তৈরি হয়েছে, তখন আমাদেরই এই ফ্যাসিবাদ বিরোধী যে সংগঠনগুলো, দলগুলো রয়েছে, তাদের মধ্য থেকে এই পিআর নিয়ে হঠাৎ করে মাঠ গরম করা হচ্ছে। আবার ভাষাগুলো নিয়ে কিছু সমস্যা আছে।
ভাষাগুলো কি? পিয়ার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। আবার আরেকটা ভাষা কি? বিএনপিকে কোনো অবস্থায় এই ক্ষমতা আসতে দেওয়া হবে না। এই ভাষাগুলো ঐক্যের ফাটল ধরাতে পারে এরকম কোনো ভাষা শব্দ ব্যবহার করা ঠিক না। এখন পিয়ার নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য আছে, তাদের এক ধরনের যৌক্তিকতা আছে, আমাদের পক্ষ থেকে এক ধরনের বক্তব্য আছে, বুঝের ভুল থাকতে পারে। আমরা এখনো পর্যন্ত মাঠের ধারণা, আপনি ধরেন বদিউল আলম মজুমদার সাহেব বক্তব্য দেখেন, পিয়ারের যে সমস্ত নেগেটিভ সাইডগুলো উনি বলেছেন। নির্বাচন ব্যবস্থা নিয়ে তো উনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে। আপনার প্রধান নির্বাচন কমিশনার পিয়ার সম্পর্কে কথা বলেছেন। আর বাংলা ভাষায় আমরা যেগুলি বুঝি রাজনৈতিক কর্মী হিসেবে, মাঠের কর্মী হিসেবে, আমরা বুঝি যে এই দেশের কিছু রাজনৈতিক দল আছে, যেই রাজনৈতিক দলগুলোর নেতা নির্ভর দল। সভাপতি আছে, সেক্রেটারি নেই, সেক্রেটারি আছে, সভাপতি নেই, অথবা সভাপতি থেকে শুরু করে 5 জন নেতা আছে, একজনের এলাকায় গ্রহণযোগ্যতা নাই, নির্বাচনে কেউ জিতে আসতে পারবে না। তাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, এমপি নিশ্চিত করার জন্য পিয়ার পদ্ধতিটা খুব জরুরি। এবং গোলমাল বাঁধানোর জন্য যেদিন দেখলাম যে 33 করে নাম্বার আমরা পাইলাম, 10 সাবজেক্টের মধ্যে 5 সাবজেক্টে ফেল করলাম, গড়ে যদি 33 নম্বর পাই তাহলে পাস। এই ধরনের একটা বক্তব্য কিন্তু মাঠে চালু আছে। সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে পিয়ারের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তি দারুণভাবে উপকৃত হওয়ার সুযোগ আছে, দারুণভাবে উপকৃত হওয়ার সুযোগ আছে। একটু আমরা ইয়াসিন ভাইয়ের কাছে এবং না আমি বুঝতে পারছি ফ্যাসিবাদী শক্তি আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এই পিয়ারের মাধ্যমে। এবং কার স্বার্থে, কি জন্য এই পিয়ারের দাবিটা সামনে নিয়ে আসা হয়েছে হঠাৎ করে, এবং ভাষাগুলো এমন যে ভাষাগুলোতে মনে হচ্ছে যে আমাদের সামনের গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে দেশ এগিয়ে যাক। জনাব রহমতুল্লাহ, আপনাকে একটু থামাই। আমার মনে হচ্ছে আমি সেটা এই চাচা। বিষয়গুলো, অনেকগুলো বিষয় উত্থাপন করছেন, আমরা যদি বিষয়গুলো নিয়ে একটু